আন্দোলন কতটুকু যৌক্তিক? আপনারা ডাক্তাররা মানবিক দিক বিবেচনা করে আপনারা রোগীদেরকে ভিত্তি করে এই ধরনের আন্দোলন কতটুকু যৌক্তিক হতে পারে? আমি বলি চিকিৎসাজনিত হামলা আমরাও নিন্দা জানাই। আমরা এখনো নিন্দা জানাই। অসহায় রোগীরা যেন শিশুরা যেমন এনএসডি তো চিকিৎসা আছে, এসডিইউতে আছে। আমি বলবো স্যার, আমি আপনাদের এই এটা খুবই আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকে না, সারা ইতিহাসের সব সময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার। এখনো আমরা সেবা দিতে চাই, কিন্তু আমার কথা শুনেন আপনারা। গতকাল রাতের একটা ইনসিডেন্ট, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এইরকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আগে আপনি বলেন, আমিও বলি। আগে আপনি বলেন, আপনি বলেন, আগে উত্তর দেন, আগে উত্তর দেন, জবাব দেন। আচ্ছা দাঁড়া, এটা উত্তর শেষ করে আপনাদের প্রশ্ন নেওয়া হবে। প্লিজ আপনাদের প্রশ্ন নেওয়া হবে, আপনি উত্তর দেন। এবার শুনেন, আপনি উত্তর, আপনি একটা প্রশ্নের উত্তর শেষ করতে দেন। আপনি উত্তর দেন। আমি বলি একমত। রাইট, বলেন 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 বলেন। আমি আপনাকে দুটো প্রশ্ন করেছি। এক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন 20 দিন বা 15 দিন। এই সরকার যে সাংবিধানিক যে কাঠামো আছে, কাঠামোর যে আইন বা প্রধান করতে পারেন। এই যে স্যার আমি বলছি, আমি ঘটনা ফ্লো বলি। আমি বলছি করেছেন এই দাবিটা কতটুকু যৌক্তিক ওনার কাছে। এখন সেকেন্ড হচ্ছে আপনারা ডাক্তাররা হচ্ছেন মানবিকভাবে সেবা দিচ্ছেন। ঢাকা মেডিকেল মানুষগুলো হিসেবে আসছে, তারাও কিন্তু মানবিকতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাছে আসছে। বিক্রি করে আন্দোলন করে আমি বলি, আচ্ছা আমি বলি, আপনার প্রশ্নের উত্তর বলি। এত প্রশ্ন করেন না, আপনি দুইটা প্রশ্ন করছেন, আমাকে উত্তর দিতে দেন। আপনার দুইটা প্রশ্ন। স্যার আপনি দুইটা প্রশ্ন করেছেন, এই দুইটা প্রশ্ন আপনি, আমি দুইটা প্রশ্নের উত্তর দিব আপনাকে। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটে নাই, এটা আপনি স্বীকার করেছেন। এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে। এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে কি আর একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুগ্ধা হসপিটালে বিকেলে একই ধরনের নিটরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি সেবা দেব। বলেন, আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেবো। প্রশ্ন, আচ্ছা সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সবার প্রশ্ন, আমার প্রশ্ন শুনেন, আমার প্রশ্ন শুনে, আপনার প্রশ্ন শুনেছি, আমার প্রশ্ন শুনবেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে?
গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ হ্যাঁ, প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু। বিউবিটির কয়েকজন এসে মারলো, তারপরে 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জরুরি সেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায়। আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতি, ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন, শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইএমওর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি, বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়। এই লুকিয়ে চিকিৎসাটা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাস করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাস করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকনোলেজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আর একটা কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিইউ, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। এইচডিইউ, আইসিইউ, সিসিইউ সমস্ত ক্রিটিক্যাল কেয়ার সেবা চলছে। আমি আপনাদেরকে বলি, আর কোন প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না? 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য।